চ্যাপ্টার ভাইরাস হোস্ট ইন্টারাকশন অথবা হোস্ট আর ভাইরাস ইনফেকশন ইন্টারাকশনস। হোস্ট বলতে আমরা যারা অ্যানিম্যাল, যারা হিউম্যান, যারা লিভিং অর্গানিজমস, আর ভাইরাস তো প্যাথোজেন অ্যাজ অ্যান্টিজেন। এই ইন্টারাকশন গুলো কিছু ফ্যাক্টর আছে যে এই ফ্যাক্টর গুলোর মাধ্যমে ভাইরাস মনে করে যে এটা তার সুইটেবল একটা হোস্ট, অথবা ভাইরাস মনে করে যে এটা হোস্টের সাথে আমার ইন্টারাকশনে তেমন সুবিধা হবে না। অর্থাৎ একটা হলো পোর বন্ডিং আর একটা হলো স্ট্রং বন্ডিং, অথবা একবারে বন্ডিং নাই এইরকম। তো তোমরা জানো, কথাগুলো একটু ফাইনালাইজ করে নি, তারপরে আমি এটা ব্রিফ আসবো। তোমরা এটা কিন্তু ভালো করে মনে করতে হবে কি বলতে চাচ্ছি আমি। কিছু ভাইরাস আছে যেগুলো শুধুমাত্র অ্যানিমেলকেই ইনফেক্ট করে, আর কিছু ভাইরাস আছে যেগুলো শুধু প্লান্টকে ইনফেক্ট করে। তো কেন ইনফেক্ট করে? ভাইরাসগুলো মনে করছে যে প্লান্টকে সে তার সুইটেবল হোস্ট না। তো কি কি ফ্যাক্টর জড়িত সুইটেবল হোস্টের ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে, প্লান্টের ক্ষেত্রে, অথবা কি কি ব্যারিয়ার আছে যে ওই ভাইরাসটা প্লান্টকে আক্রমণ করতে পারবে না কিন্তু অ্যানিমেলকে আক্রমণ করতে পারবে, অথবা অ্যানিমেলকে আক্রমণ করবে কিন্তু প্লান্টকে আক্রমণ করতে পারবে না। সামহাও এরকম ধরনের কিছু ফ্যাক্টর আছে যেটা ইন্টারাকশনটা একটা হাই লেভেলে নিয়ে যায় অথবা ইন্টারাকশনটা ব্রেকডাউন করে, তাই তো? এটাই তো নাকি এটার বিষয়বস্তু? তো এটাই নাকি? জি স্যার। ইন্টারাকশন মানে কি? যেমন ফ্রেন্ডশিপ, তাই তো? জি স্যার। যেমন তুমি আরেকজন বন্ধুর সাথে তোমার ফ্রেন্ডশিপ গড়ে উঠলো, আর এখানে ফ্রেন্ডশিপটা কার সাথে গড়ে উঠবে? অ্যানিমেলের সাথে ভাইরাসের, হিউম্যানের সাথে ভাইরাসের। এই যে ইন্টারাকশন কথাটার অর্থ বোঝা গেছে? ক্লিয়ার? এখন কি কি ক্রাইটেরিয়ার উপরে এসে তার ইন্টারাকশন গুলো হবে আমি একটু পড়ে যাই, তোমরা নিশ্চয় বুঝতে পারবা। তো পড়াটার উদ্দেশ্য আছে, কারণ তোমরা আগে যেটা পড়ে আসছো সেটা তুমি জাস্ট এখানে রিভিউ করতেছো। ফ্যানের সাউন্ডটা মনে শোনা যাচ্ছে না, আমি একটু ফ্যানটা কমাই দিই। দেখো, resistance to and recovery from viral infection will depend on the interaction that occurred between virus and host. তো এই ইন্টারাকশনটা কার উপর নির্ভর করে? সেই ভাইরাসটার উপরে এবং হোস্টের উপরে। ওইটা কি অ্যানিমাল ভাইরাস, অথবা এটা কি প্ল্যান্ট ভাইরাস, অথবা হোস্টের কি ব্যারিয়ারের জন্য ভাইরাসটা প্লান্টকে আক্রমণ করতেছে না কিন্তু অ্যানিমালকে আক্রমণ করছে, অথবা অ্যানিমালকে আক্রমণ করতেছে না কিন্তু প্লান্টকে আক্রমণ করতেছে। তো এই ব্যারিয়ার গুলো মোটামুটি ভাইরাস এবং হোস্টের ক্যারেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করে, তাই তো? দ্য ডিফেন্সেস মাউন্টেড বাই দ্য হোস্ট মে অ্যাক্ট ডিরেক্টলি অন দ্য ভাইরাস অর ইনডিরেক্টলি অন ভাইরাস রেপ্লিকেশন। তাহলে এই যে ডিফেন্স মেকানিজমটা, অর্থাৎ রক্ষণাত্মক ভাব যেটা যেটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, সেটা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি ভাইরাস রেপ্লিকেশনের উপরে প্রভাব ফেলে বাই অল্টারিং অর কিলিং দ্য ইনফেক্টেড সেল। তোমাদের আগেই বলছি যে ভাইরাস যখন কোনো হোস্টের সেলে আক্রমণ করে তখন ওই হোস্ট সেল কোনো কোনো সময় একবারে ধ্বংস হয়ে যায়, অর্থাৎ মারা যায়, ডাই হয়ে যায়, অথবা কোনো কোনো ক্ষেত্রে সেই হোস্ট সেল যে আক্রমণ ইনফেক্টেড হয়েছে সেটা আবার রিপেয়ার হতে পারে যদি তোমার ভাইরাসের এগেইনস্টে যথেষ্ট প্রতিরোধ গড়ে তোলে, অর্থাৎ ভাইরাসকে ফার্স্ট ডিফেন্স মেকানিজমেই বাধা দেয় এবং সেখান থেকে আর ভিতরে ঢুকতে না দেয়। তাহলে ভাইরাসের কাজ কি? ভাইরাসের মূলত কাজ হলো অ্যানিম্যাল, হিউম্যান অথবা প্লান্টকে আক্রমণ করবে। আক্রমণ করলে যেখানে আক্রমণ করছে সেটা হলো হোস্ট সেল। সেই ইনফেক্টেড হোস্ট সেলটা অনেক সময় পর্যাপ্ত আক্রমণের ফলে, অথবা যদি হোস্ট সেলটা দুর্বল হয়ে থাকে ইমিউনো সিস্টেম, তাহলে সেখান থেকে যে ইন্টারফেরন নিশ্চিত হচ্ছে অল্প পরিমাণে, নিশ্চিত হওয়ার পরপরই সেই হোস্ট সেলটা কিছুটা হলো ইন্টারফেরন নিশ্চিত হয়, কিন্তু হোস্ট সেলটা মারা যায় আলটিমেটলি। মারা গেলে কি হয়? সেখানে আরো বেশি পরিমাণ প্রকোপ
হয় কার? ভাইরাসের রেপ্লিকেশনে, কারণ ফার্স্ট ডিফেন্স মেকানিজমটা তাকে বাধা দিতে পারছে না। যদি বাধা দেয় প্রপারলি, তাহলে সে হোস্ট সেলটা মারা যায় না, বরং সে রিপেয়ার হয় এবং ওখানে প্রতিরোধ গড়ে তোলে এবং ফার্স্ট ডিফেন্স প্রপারলি ওয়ার্ক করে। ফার্স্ট ডিফেন্স ইমিউনো সিস্টেমটা প্রপারলি ওয়ার্ক করে। ইন্টারফেরন এক্সেস নিশ্চিত হয়ে সে ভাইরাসকে আর ভিতরে রেপ্লিকেশন করতে দেয় না, তাই তো? এটাই তো উদ্দেশ্য, নাকি? পড়ে আসছি আমরা ইন্টারফেরনের সময়। জি স্যার। হ্যালো। জি স্যার। ওকে, এগুলো না বেসিক জিনিস। দ্য নন স্পেসিফিক হোস্ট ডিফেন্স ফাংশন কার? ইন্টারফেরনের। Early in the encounter with the virus to prevent or limit infections, while the specific host defenses function after infection in recovery immunity to subsequent challenges. তাহলে ফার্স্ট ডিফেন্স ইমিউনো সিস্টেম কে কাজ করে? ফার্স্ট ডিফেন্স ইমিউনো সিস্টেম কাজ করে কে? হোস্ট ইমিউনো ডিফেন্স কাজ করে কে? নন স্পেসিফিক ইন্টারফেরন, কারণ হোস্ট থেকেই সে ইন্টারফেরনটা নিশ্চিত হয় এবং সে কি করে? সে ইনফেকশন হওয়ার সাথে সাথে তার ইমিউনো সিস্টেমটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কি করে? ভাইরাসকে প্রতিরোধ করে, কাউন্টার করে দিয়েছে। হ্যাঁ, এনকাউন্টার করে। Although the host defense mechanism involved in a particular viral infections will vary depending on the virus. এই কথাটা কিছু কেউ বুঝতে পারো? এই হোস্ট ডিফেন্স মেকানিজমটা, হ্যাঁ, হোস্ট ডিফেন্স মেকানিজমটা কিন্তু আবার কিছু কিছু পার্টিকুলার ভাইরাসের উপরে নির্ভর করে, হয়তো আরএনএ অথবা ডিএনএ। আমরা যেটা জানি, বই থেকে যেটা শিখছি, সেটা হলো যে আরএনএ ভাইরাস বেশি পরিমাণে ইন্টারফেরন তৈরি করে, প্রডিউস করে comparative to other viruses, comparative to DNA virus. Dose and portal of entry, এটাও একটা ফ্যাক্টর, যে ডোজ এন্ড পোর্টাল অফ এন্ট্রি, কোথায় ভাইরাসটা এন্ট্রি করতেছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সাম জেনারেল প্রিন্সিপাল অফ ভাইরাস হোস্ট ইন্টারাকশন আর সামারাইজড বিলো। ওকে, তো আমরা ইন্টারফেরন পড়তে গিয়ে অনেক কিছু শিখছি, যেটা এই উপরের কথাটুকু থেকে আমরা একটা সামারাইজ পেলাম, তাই না? এটা আমরা জানি। আচ্ছা, এখন আমরা যেটা বললাম যে এই ক্লাস শুরুর আগে, চ্যাপ্টারটা শুরুর আগে, যে কিছু কিছু ব্যারিয়ার আছে, কিছু কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলো কি করে? আমাদের এই ইন্টারাকশনে বাধাগ্রস্ত করে। হয়তো বাধাগ্রস্তটা করাটাই আমাদের হিউম্যানের জন্য অথবা অ্যানিমেলের জন্য ভালো, রাইট? কি, তাই না? জি স্যার। ভাইরাস আক্রমণ করলে ভাইরাসের রেপ্লিকেশনে যদি বাধাগ্রস্ত করে, ভাইরাসকে যদি ঢুকতে না দেয়, এই যে ব্যারিয়ারটা আমাদের অ্যানিমেল অথবা হিউম্যান বা লিভিং বা প্ল্যান্টের জন্য ভালো না খারাপ? স্যার ভালো স্যার। ভালো। ওকে, এই যে ব্যারিয়ার টু ইনফেকশনস, কত বাধাগ্রস্ত করা, যেটা তুমি ইনবর্ন, মানে তুমি জন্মগতভাবে বা ইনহেরিটেড বা ইনহেরেন্ট, তুমি জন্মগতভাবে তুমি পেয়ে আসছো। আর একটা জিনিস হলো যে তোমার ইনডিউসড, মানে তোমার বাইরে থেকে এক্সটার্নাল কোনো ফ্যাক্টর তোমাকে ইনডিউস করতেছে ওটা বাধাগ্রস্ত করার। দুইটা ফ্যাক্টর জড়িত, তার মধ্যে একটা যেটাকে বললাম ইনহেরিটেন্ট ব্যারিয়ার্স, আর একটা হলো ইনহেরেন্ট ব্যারিয়ার্স, আর একটা হলো ইনডিউসড ব্যারিয়ার্স। ইনহেরেন্ট ব্যারিয়ারটা যেটা হলো আমার গড ক্রিয়েটেড, আল্লাহ ক্রিয়েটেড, ওকে, যেটা তুমি জন্মগতভাবে পাও। ওকে, তো এখানে বলতেছে দেখো, ব্যারিয়ার্স টু ইনফেকশনস, ইনহেরেন্ট ব্যারিয়ার্স, দ্য হোস্ট হ্যাজ এ নাম্বার অফ ব্যারিয়ার্স টু ইনফেকশন দ্যাট আর ইনহেরেন্ট টু দ্য অর্গানিজমস। তাহলে অনেকগুলো ব্যারিয়ার আছে এই যা জন্মগতভাবে পেয়ে আসছো তুমি সেই অর্গানিজমকে বা সেই অ্যান্টিজেনকে বা সেই প্যাথোজেনকে তোমার বাধা দেয়। This represent the first line's defense which function to prevent or limit infection. এটাই কিন্তু ফার্স্ট লাইন ডিফেন্স হিসেবেও কাজ করে। কারণ হলো স্কিনের কথা ধরো, the skin act as formidable barrier to most viruses, and only after this barrier is breached
will virus be able to infect the host? আমাদের স্কিন কিন্তু অনেক ধরনের প্যাথোজেন বা ভাইরাস যেটাকে আমার এই স্কিন থেকে কিন্তু বিতাড়িত করে দেয়, জানো? স্কিনে টাচ করার পরে স্কিনই সে প্রোটেক্ট করে ফেলে। তো এটা একটা কারণ হলো, তুমি দেখো কিছু মানুষের স্কিন আছে, হ্যাঁ, যে যাদের ওই যে তোমার বৃষ্টির সময় বর্ষার সময় পোলেন ছড়ায় না, পোলেন তো একটা ভাইরাস নাকি, জি স্যার। ভাইরাল একটা পোলেন, সরি পোলেন ভাইরাস না, সরি পোলেন হলো একটা তোমার ফ্যাক্টর। না না ফ্যাক্টরও না, ঠিক পোলেনকে বলি আমরা ভ্যাক্টর, তাই না? ভ্যাক্টর বলতে যে কোনো ভাইরাস বা কোনো প্যাথোজেনকে ক্যারি করে, তাই না? ভ্যাক্টর, ওয়ান কাইন্ড অফ ভ্যাক্টর, যেমন পোলেন, নেমাটোডস, তারপরে হলো এগুলো যখন আমরা প্লান্ট ভাইরাস পড়ছি না, জি স্যার। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ভ্যাক্টরস। ভ্যাক্টর হলো যে কোনো প্যাথোজেনকে ক্যারি করে, হ্যাঁ, কিন্তু নিজে প্যাথোজেন না। জি স্যার। নিজে প্যাথোজেন না, অর্থাৎ প্লাজমিডের মতো করে কাজ করে, হ্যাঁ। তো এই যে একটা ভ্যাক্টর, তো এই যে পোলেন যে ছড়াই, হ্যাঁ, এই পোলেন কি যে তোমার হাসি কাশি এগুলো এই বিভিন্ন ধরনের অসুখ ছড়ায় পোলেনের মাধ্যমে। তো কিছু মানুষ দেখবা যে বর্ষাকালে কোনো গাছ বা ইউক্যালিপটাস গাছ বা কোনো বড় বড় গাছের নিচে দিয়ে গেলে হাসি কাশি আসে। যে এই তাদের স্কিনটা কিন্তু বা তাদের আউট সারফেসের যে ইয়াটা বা ঠান্ডা লাগলেই অনেক সময় হয় না হাসি কাশি আসে, তো এগুলো অনেকেই এগুলো স্কিনের উপরে কিন্তু অনেকের ইয়া নির্ভর করে, বা একটু রোদ্রে গেলেই কিন্তু দেখবা যে স্কিন ইয়ে হয়ে যাচ্ছে। তো এটা একটা ব্যারিয়ার, ওয়ান কাইন্ড অফ ব্যারিয়ার, সেটা হতে পারে ভাইরাস, হতে পারে ব্যাকটেরিয়ার ইনফেকশন বাধা দিতে পারে। তো স্কিন ওয়ান কাইন্ড অফ ব্যারিয়ার, যেখানে অনেক ধরনের প্যাথোজেন কি ইনফেকশন থেকে মুক্ত করে স্কিনটা, তাই না? আচ্ছা, ল্যাক অফ মেমব্রেন রিসেপ্টর, ভাইরাস গেইন এন্ট্রি ইনটু হোস্ট সেল বাই ফার্স্ট বাইন্ডিং টু স্পেসিফিক রিসেপ্টর অন হোস্ট সেল। ওকে, এখন তোমাদের একটা জিনিস আমি তোমাদের বলি, সেটা হলো যে তোমরা জানো যে কিছু রিসেপ্টর আছে, যে রিসেপ্টর গুলো স্পেসিফিক ওই ভাইরাসের জন্যই, ওই ভাইরাসটা ওই রিসেপ্টরকে বাইন্ড করে, অন্য কোথাও বাইন্ড করে না। যেমন তার মূল এক্সাম্পল হলো এইচআইভি। এইচআইভির মূল রিসেপ্টর হলো CD4 টি সেল এবং কিছু কেমোকাইন সাইটোকাইন আছে, যেমন CCR5, হ্যাঁ, কেমোকাইন রিসেপ্টর 5। তো এই যে মূলত CD4 টি সেল, এই রিসেপ্টরকে কিন্তু এইচআইভির মূল টার্গেট অ্যাজ এ হোস্ট হিসাবে। ওকে, তো এই যে হিউম্যানের অর্থাৎ হোস্ট হিসাবে যে আমরা এইচআইভি ভাইরাস যে হোস্ট হিসাবে হিউম্যান ক্যারি করতেছে, এখানে মূল রিসেপ্টরটা কি? CD4 টি সেল। এই CD4 টি সেলের সাথে তো প্রথমত বাইন্ড করতেছে এইচআইভি, তাই না? কি পড়ে আসছো? হ্যালো, জি স্যার। CD4 টি সেলের সাথে বাইন্ড করে না, নাকি অন্য কারোর সাথে বাইন্ড করে? CD4 টি সেল উইথ আরেকটা হলো CCR5, কেমোকাইন রিসেপ্টর 5, ওটা কো রিসেপ্টর হিসেবে কাজ করে, ওটা না করলে অনেক অনেক বই অনেক সময় নাই, এটা খুব ফাংশন কম। তো এই CD4 হিউম্যানের CD4 টি সেলের সাথে বাইন্ড করে, হিউম্যানের CD4 টি সেল অ্যাজ এ রিসেপ্টর হিসেবে, অ্যাজ এ হোস্টের রিসেপ্টর হিসেবে ইউজ করে কে? এই যে এই প্যাথোজেনটা এইচআইভি, যে আমার এখানে গ্লাইকোপ্রোটিনটা আছে না, এইচআইভির গ্লাইকোপ্রোটিনটা এই CD4 টি সেলের সাথে বাইন্ড করে। তাহলে এই রিসেপ্টর, এখন তুমি যদি বলো যে স্যার তাহলে প্লান্টে এইচআইভি হয় না কেন, তাহলে উত্তরটা কি দিব বলো তো? স্যার প্লান্টে CD4 রিসেপ্টরটা নাই স্যার। নাই, খুব সিম্পল হিসাব, খুবই সিম্পল। ওকে, আর একটা জিনিস দেখো, যেমন ইনফ্লুয়েঞ্জা এ, যে রোগগুলো আমরা জানি, কমন জানি, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, গ্লাইকোফোরিন এ, এই রিসেপ্টরটা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস শুধুমাত্র আমার অ্যানিম্যাল এবং হিউম্যানে পাওয়া যায়, এগুলো কোনো প্লান্টে পাওয়া যায় না। তারপরে এপিস্টান ভাইরাস, এপিস্টান বা এগুলো শুধুমাত্র অ্যানিম্যালে পাওয়া যায়। তো এই যে ডিফারেন্সিয়েশন, এই যে তোমার রিসেপ্টরের উপরে, অর্থাৎ সুইটেবল রিসেপ্টরের উপরে কিন্তু নির্ভর করে যে ওই ভাইরাসটা ওই হোস্টকে অর্থাৎ ওই প্লান্টকে আক্রমণ করবে নাকি অ্যানিমেলকে আক্রমণ করবে। ওকে, বোঝা গেছে? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ হলো স্পেসিফিক যদি হোস্টের রিসেপ্টর না পাই, তাহলে কিন্তু ভাইরাস কার সাথে বাইন্ড করবে বলো তো? কার সাথে বাইন্ড করার ক্ষমতা আছে? কে ওকে সাহায্য করবে? কারণ ভাইরাসের কি নিজের রেপ্লিকেশন করার ক্ষমতা আছে?
না স্যার, আর না, রিসেপ্টর ছাড়া তো সেলে ঢুকতেও পারবে না। আর কারণ হলো সে রেপ্লিকেশনে ওই হোস্টের নিউক্লিয়াসকে নিবে, সাথে সাইটোপ্লাজমকে নিবে, নিয়ে সে ভাইরাসের ডিএনএ আরএনএ কে রেপ্লিকেট করবে, তাই তো? ওকে, মিউকাস, আচ্ছা এখানে এই কথাটা আমি একটু পড়ে যাই, আমি যে কথাটা বলতেছিলাম, দেখো, the host range of the virus will depend upon the presence of these receptors. Thus, if a host lacks the receptor for a virus, if the host cell lacks some component necessary for the replication of a virus, the host will inherently be resistant to that virus. For example, mice মানে যে ইঁদুর, ইঁদুর lack receptors, mice lack receptors for polioviruses and thus are resistant to polioviruses. Similarly, humans are inherent resistant to plant and many animal viruses. যে কথাটা আমি বলছিলাম যে মাইসে দেখো, মাইসে এক ধরনের রিসেপ্টরের অভাব আছে যেটা পোলিও ভাইরাসের যে স্পেসিফিক রিসেপ্টরে বাইন্ড করে সেটা নাই, যার জন্য কি হচ্ছে, মাইসে পোলিও ভাইরাস আক্রমণ করতে পারে না, রাইট? সিমিলারলি হিউম্যানসে অনেক ভাইরাস আছে যেটা প্লান্টকে আক্রমণ করে, হিউম্যানকে করে না, কারণ ওই ধরনের স্পেসিফিক রিসেপ্টর নাই। ক্লিয়ার? জি ওকে, স্যার। মিউকাস, দেখো মিউকাস আমাদের আরেকটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা নাকি আমাদের একটা ব্যারিয়ার হ্যাঁ একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে ভাইরাসকে তোমার ইনফেকশন, ভাইরাসের ইনফেকশনে বাধাগ্রস্ত করে। মিউকাস কভারিং অ্যান epithelium acts as a barrier to prevent infections of host cell. In some instances, the mucus simply acts as a barrier, but in other cases, the mucus can prevent the infection by competing with the virus receptor on cell. For example, orthomaxo and paramaxovirus families infect the host cell by binding the celiac acid receptor. Mucus-এ এই যে সিলিয়াক অ্যাসিড রিসেপ্টর, এই রিসেপ্টরটা কি হয় জানো, celiac acid containing glycoprotein in mucus can thus compete with the cell receptor and diminish or prevent binding of the host cell. এই যে celiac acid receptor, যে কিনা তোমার কি হয়, হোস্ট সেলে যদি এই যে মিউকাসের হোস্ট সেলে যদি এই সিলিয়াক অ্যাসিড রিসেপ্টরটা যদি কি করে, গ্লাইকোপ্রোটিনটা যদি এখানে অলরেডি বাইন্ড করেই থাকে, ঠিক আছে, মিউকাসে যদি বাইন্ড করেই থাকে রিসেপ্টর, কি হয়, সিলিয়াক অ্যাসিড কন্টেনিং গ্লাইকোপ্রোটিন ইন মিউকাস ক্যান দাস কম্পিট, এই সিলিয়াক অ্যাসিড রিসেপ্টরটা যে কিনা কম্পিট করে, যে মিউকাসের মধ্যে থাকে, সে যে স্পেসিফিক এই সিলিয়াক অ্যাসিড রিসেপ্টর যে স্পেসিফিক যে ভাইরাস, হ্যাঁ, সেই ভাইরাসটা যদি তোমার যে সকল মিউকাস কন্টেনিং সিলিয়াক অ্যাসিড রিসেপ্টর আছে তাদের সাথে এক্সিস্টিং যদি থাকে, তাহলে কিন্তু ওই ভাইরাসটা, কারণ হলো ভাইরাসের নিয়ম কি জানো, ভাইরাসের নিয়ম হলো তোমার যদি বডিতে কোনো অ্যান্টিজেনের এগেইনস্টে কোনো অ্যান্টিবডি যদি থেকে থাকে, সেই অ্যান্টিবডিটা যদি ওই অ্যান্টিজেনকে প্রপারলি নিউট্রালাইজ করতে পারে, তাহলে ফরেন সেম অ্যান্টিজেন যদি তুমি বডিতে ঢোকাও, তাহলে কি তোমার কোনো ধরনের ইফেক্ট পড়বে? না স্যার। পড়বে না। সেম জিনিসটা এই যে এখন অনেকে, আমি মাঝে মাঝে খুব হাস্যকর লাগে, একটা জিনিস তোমরা জেনে রাখবা, এই যে ভ্যাকসিন গুলো দেয় না, ভ্যাকসিন গুলো কিন্তু এই যে তোমার কোভিড-19 ভাইরাসের যে স্ট্রাকচার, সেই সেম জিনিসটাই তোমার বডিতে ঢুকাই দেওয়া হয়, কিন্তু কি হয়, সেটা মানে লিথাল থাকে, কিন্তু সেটা আনলিথাল করা হয়, অর্থাৎ তাদের ফাংশনাল অ্যাক্টিভিটিটা কেমিক্যাল আর হিট ইন্ডিউস করে ওটার ফাংশনটা নষ্ট করে দেওয়া হয়। আলটিমেটলি ওটা কিন্তু প্রপারলি সবই ঠিক থাকে, কিন্তু ওর ফাংশনাল যে অ্যাক্টিভিটিটা, যেটা তোমার ডিজিজ প্রডিউসে হেল্প করে, সেই সেটা আর থাকে না, বোঝা গেছে? তখন কি হয়, সেম জিনিসটা বডিতে ঢুকাই দেওয়ার পরে ওটা তোমার একটা অ্যান্টিজেন হিসেবে তুমি বডিতে দিলা, কিন্তু কি হলো,
7 হ্যাঁ হ্যাঁ ফার্মা বলছ আমি শুনি তোরে ক মাইর দেমু তোরে আমি অসান হয়ে গেছি না ফাজিল হ্যাঁ হ্যাঁ নাটক করে ইচ্ছা তরিক নাই তো বাসায় তরিক শ্বশুর বাড়িতে এতে শ্বশুর ভাই তুই যা নে লাগবে না তুই যে ক ফোন দে বা আমি কয়ে দিই তুই যা তো ফার্মেসি দে ইয়ারে দে মিলন বাইরে দে মিলন বাইরে কল্লা দে হ্যাঁ হ্যাঁ আর আলেরা ওই যে মোটা বড় মানুষটারে দেস না মিলন বাইরে দে বললা তো ওদের বসে কল্লা দে এক্সাম্পল হিসেবে দিয়ে দিবা, অথবা রেসপিরেটরি ইনফেকশন, যে রেসপিরেটরি ইনফেক্টেড যে ভাইরাসগুলো আছে, সেই ভাইরাসগুলো কি করে, এই যে সিলিয়েটেড এপিথেলিয়াম কন্টেনিং যে আছে তোমার মিউকোসিলিয়ারি এলিভেটর ক্যান হেল্প দ্য ডিমিনিশ ইনফেক্টেড অফ সার্টেন ভাইরাসেস। ওই উনি তাহলে উনি এই কিছু ওষুধ নিবে এটা তোর কি নামে কম্পোনেন্টটা লেখা কি রাখে করে আমাদের বডির যে এই যে কম্পোনেন্ট যেটা কি করে অনেক ধরনের রেসপিরেটরি ভাইরাস আছে না, রেসপিরেটরি ইনফেক্টেড ভাইরাস আছে না, সেই ভাইরাসগুলো মানে কি ওষুধ লাগে দিয়ে দেন কি করে, প্রতিহত করে। লো পিএইচ, তোমরা জানো যে বডির পিএইচ দিয়ে দিব আমাদের কি কত কি থাকে লাগবে জানো, দিয়ে দিবে বডির সব পিএইচ তাই না কি কি লাগবে পিএইচ তুই কত নে থাকে দিয়ে জানো? দিব কি কি লাগবে তুই নে আচ্ছা বডির পিএইচ কত থাকে কে বলতে পারো না? বডি তো নিউট্রালাইজ পিএইচ থাকবে, অ্যাসিডিকও হবে না আবার বেজও হবে না, হ্যাঁ, নিউট্রালাইজ পিএইচ থাকে, 6 থেকে 7 এর মধ্যে থাকবে, তাই তো নাকি? আচ্ছা, লো পিএইচ, দ্য লো পিএইচ of gastric secretion inactivate most viruses. লো পিএইচ যদি থাকে, পিএইচ এর মান যদি মনে করো 7 এর নিচে থাকে, অর্থাৎ 6 এর নিচে থাকে এরকম, বা 6 এর নিচে থাকে না, নরমালি 6.5 থাকে, তাহলে লো পিএইচ বলছি, তাই না? লো পিএইচ মানে কি, পিএইচ এর যত খারাপ হবে এটা বেসিক না অ্যাসিড হবে, বলো তো? পিএইচ যত কমবে তত অ্যাসিডিক। অ্যাসিডিক, তো অ্যাসিডিক হলে সবসময় ভাইরাসের এগেইনস্টে কাজ করবে। ওকে, এই যে লো পিএইচ gastric secretion inactivate most viruses. However, enterovirus are resistant to gastric secretion and that can survive and replicate in the gut. তো যে enterovirus যেটা আছে, তার স্টোমাকের পিএইচ 2 এরকম, এজন্য কি গ্যাস্ট্রিক সিক্রেশনের পিএইচ লো, ওখানে তো হিউজ HCl থাকে, হ্যাঁ, স্টোমাকের পিএইচ 2, হ্যাঁ, এটাতে হিউজ HCl থাকে, কারণ হলো তোমার বডিতে যে HCl আছে সেটা 80টা পেরেক, বড় পেরেক, সেই পেরেককে গলাইতে সক্ষম, এটা সায়েন্টিফিক্যালি আর কি, এত পরিমাণে HCl আছে তোমার বডিতে। এই HCl তো কি হয়, HCl গুলো সবই কি হয়, যে তোমার ডাইজেস্টিভ সিস্টেমে কাজে লাগে, যেখানে মেটাবলাইজে মানে খাদ্য ব্রেকডাউনে তোমাকে হেল্প করে, তাই না? তোমরা একটা জিনিস জেনে থাকবা, এই যে হাঁস আছে না, শীতের দিনে হাঁস, এই দেখবা যে এই প্রচুর ঠান্ডা পানি, তার মধ্যে কিন্তু হাঁস ছেড়ে দাও, দেখবা যে শীতের দিনে পুকুরের মধ্যে হাঁস ঘুরে বেড়াচ্ছে। এখন তুমি যদি ওই শীতের দিনে ওই পুকুরের মধ্যে নামো, অথবা তুমি আশেপাশে গিয়ে দাঁড়ায় থাকো, তোমার তো অবস্থা খারাপ হয়ে যাবে, মারা যাবে। হ্যাঁ, তো এখানে কি হয় জানো, হাঁসের এত বেশি চর্বি জমে, হ্যাঁ, চর্বি ঠিক না, এত বেশি বডিতে HCl থাকে এবং এত বেশি পরিমাণে তার শরীর গরম থাকে, যে হাঁস কিন্তু কিছু কিছু লোহা জাতীয় জিনিস বা কাঠ টাট খেয়ে কিন্তু হজম করে, যেটা আমাদের হিউম্যানের পক্ষে সম্ভব না। কারণ হলো দেখবা যে হাঁস অনেক শক্ত জিনিসগুলো খায়, যেমন শামুক টামুক, ঝিনুক টুনুক, এগুলো অনেক শক্ত, কিন্তু এগুলো কিন্তু খেয়ে ফেলে, খায় না, এগুলো খায়, খেয়ে হজম করে ফেলে। অনেক সময় গ্রামে প্রচলিত আছে যে হাঁস লোহা খেয়ে লোহা হজম করে, কারণ তার এত শক্তিশালী মানে এই যে মানে বডির মেটাবলিজম সিস্টেম, যে খুব হিট পাওয়ার থাকে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটুকু বুঝলাম যে এখানে কিছু আমাদের জন্মগতভাবে কিছু কিছু
ফ্যাক্টর থাকে, জন্মগতভাবে কিছু কম্পোনেন্ট থাকে, যে কম্পোনেন্টগুলো ভাইরাসের ইনফেকশনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। তার মধ্যে হলো সিলেটেড এপিথেলিয়াম, লো পিএইচ, মিউকাস, তারপরে হলো স্কিন। এগুলো হলো আমাদের হোস্ট ভাইরাস ইন্টারাকশনের ক্ষেত্রে ল্যাক অফ মেমব্রেন রিসেপ্টর ইন্টারাকশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, অর্থাৎ বাধা দেয়, ইনফেকশনকে প্রতিহত করে ফার্স্ট ডিফেন্স মেকানিজম হিসাবে, তাই না? আচ্ছা, ইনডিউসড ব্যারিয়ার। তো দেখো ইনডিউসড ব্যারিয়ার বলতে কি বোঝায়? ইনডিউসড ব্যারিয়ার হলো, এটা হলো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স করতে হয়। তো সেন্স দ্যাট অকার ইন দ্য হোস্ট ইন রেসপন্স টু ইনফেকশনস ক্যান অলসো হেল্প ডিমিনিশ ভাইরাস ইনঅ্যাক্টিভিটি ইনফেক্টিভিটি ভাইরাস ইনফেক্টিভিটি। তো এখানে ডিমিনিশ মানে কমানো, হ্যাঁ, বা রিডিউস মানে কমানো। ভাইরাসের ইনফেক্টিভিটি অর্থাৎ ভাইরাস ইনফেকশনটা কমাইতে সাহায্য করে কিছু কিছু আমাদের ইনডিউসড ব্যারিয়ার আছে, যার মানে দেখো তার মধ্যে ইম্পর্টেন্ট হলো ফিভার। এখন তোমার হলো ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়েছে, জানো, তোমার যদি ইনফ্লুয়েঞ্জা জ্বর হয় তো সেই ক্ষেত্রে কোভিড-19 ভাইরাস কিন্তু তোমার কাছে আসতে পারবে না। কারণ কি জানো? কারণ হলো ফিভার ক্যান হেল্প টু ইনহিবিট ভাইরাস রেপ্লিকেশন। কারণ অলরেডি তোমার বডির ভিতরে একটা ফরেন পার্টিকেল রেপ্লিকেশন করতেছে, অর্থাৎ ফরেন ভাইরাস রেপ্লিকেশন করতেছে, এবং সেটা কি হয়, ওখান থেকে তোমার যে ইন্টারফেরন রিলিজ হচ্ছে, সে ওই ফরেন পার্টিকেলের বিরুদ্ধে কিন্তু অলরেডি ফাইটিং করতেছে। হ্যাঁ, এর মধ্যে কি হয় যে ফাইটিং করতে করতে কি হয়, ফার্স্ট ডিফেন্স মেকানিজমে যেহেতু তোমার এই ভাইরাসটা এগেইনস্টে ইন্টারফেরন নিশ্চিত হয়ে গেছে, এখন এই ক্ষেত্রে অন্য একটা ভাইরাস এসে তোমার বডিতে সহজে ইনফেক্ট করবে না। এর কিছু কারণ আছে, যে ম্যাক্সিমাম ভাইরাসের ক্ষেত্রেই বডির টেম্পারেচার যদি 37 এর উপরে থাকে, 38, 39, সেক্ষেত্রে ভাইরাসের রেপ্লিকেশন হয় না প্রপারলি। তাহলে অন্য যে তোমার কোভিড-19 ভাইরাস আসবে তোমার কাছে, তোমার তো জ্বর এমনি 101 হয়ে আছে তোমার এই যে ইনফ্লুয়েঞ্জার জন্য, তোমার ডেঙ্গুর জন্য, তখন ওই কোভিড-19 ভাইরাস আর তোমার কাছে আসতে পারবে না। কারণ হলো অলরেডি তোমার 38, 39 চলতেছে। তো মোস্ট অফ দ্য ভাইরাস, প্রায় 90% ভাইরাসে কিন্তু রেপ্লিকেশন স্টপ হয়ে যায় এই টেম্পারেচারের উপরে গেলে। তাহলে এখানে একটা জিনিস তোমাকে জানা থাকলো, তোমার যে কোভিড-19 হওয়ার সময় অন্য কোনো ভাইরাসের সিমটম তোমার থাকার চান্সটা খুবই কম, অথবা তোমার কোনো ভাইরাস এক্সিস্টিং কোন তোমাকে ভাইরাস এর তুমি এফেক্টেড, সেই ক্ষেত্রে কোভিড-19 ভাইরাস তোমার এফেক্টেড হওয়ার চান্সটাও খুব কম। বোঝা গেছে? অর্থাৎ তুমি কোনো কিছু জ্বরে নাই, কোনো কিছুতে তুমি এই যে এই জ্বর বা কোনো ধরনের ভাইরাস ইনফেকশন তোমার নাই, তুমি এখন সুস্থ, কিন্তু কোভিড-19 ভাইরাস তোমাকে আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে কোভিড-19 সুইটেবল হোস্ট হিসেবে ইউজ করবে। কিন্তু তুমি অলরেডি বর্তমানে তোমার ইনফ্লুয়েঞ্জা জ্বর আছে, সেক্ষেত্রে কোভিড-19 কিন্তু এসে সুবিধা করতে পারবে না। কারণটা কি? হাই টেম্পারেচার। খালি হাই টেম্পারেচার না, এছাড়া বডিতে স্যার ডিফেন্স মেকানিজম স্টার্ট হয়ে গেছে, ইন্টারফেরন অলরেডি কাজ করতেছে, তার অ্যাপ্লিকেশনে বাধাগ্রস্ত করতেছে, তাই না? ফার্স্ট ডিফেন্স মেকানিজমে। ওকে, গুড। আরেকটা আছে হলো লো পিএইচ। দি পিএইচ অফ ইনফ্ল্যামেটরি ইনফিলট্রেটস ইজ অলসো লো অ্যান্ড ক্যান হেল্প লিমিট ভাইরাল ইনফেকশনস বাই ইনঅ্যাক্টিভেটিং ভাইরাস। আচ্ছা, অনেক কারণেই পিএইচ লো হয়ে যায়। যেমন তোমরা জানো যে পিএইচ যদি লো হয়ে যায় তাহলে কি হয়, অ্যাসিডিটি হতে পারে, কারণ এই সেলের মাত্রা বেড়ে যাচ্ছে, তাই তো নাকি? অ্যাসিডিক তো নাকি? লো পিএইচ অ্যাসিডিক নাকি? জি স্যার। আচ্ছা, তোমার এমনি অ্যাসিডিটি আছে, হাই অ্যাসিডিটি আছে। তারপরে হলো তোমার কি হয় যে লো পিএইচ অনেক কারণে হতে পারে। যেমন তুমি যদি এই মনে করো ইয়া করো, যেটা কি বলা হয় ফিজিক্যাল এক্সারসাইজ করো, সেই ক্ষেত্রে কিন্তু লো পিএইচ হয়ে যেতে পারে। অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ করলে তোমার যে বার্ন হচ্ছে বডিতে ক্যালোরি বার্ন হওয়ার পরপরই কিন্তু তোমার কোনো কিছু না খাইলে সেক্ষেত্রে কিন্তু পিএইচ সংখ্যা কমে যায়। অনেক সময় বলে যে দেখো কোভিড-19 এক্সারসাইজের বিকল্প নাই, তারপরে সুষম খাবারের বিকল্প নাই, তারপরে হলো স্বাস্থ্যবিধি মানার বিকল্প নাই, এবং সবসময় হাসি খুশি থাকতে হবে। এই যে 3-4টা জিনিস যেটা কোভিড-19 এর ক্ষেত্রে খুবই প্রযোজ্য। তাহলে তুমি সুষম খাবার খাচ্ছ, তুমি এক্সারসাইজ করতেছো, তুমি স্বাস্থ্যবিধি মেনে চলতেছো, আর যেটা করছো যে তুমি প্রচুর চলতেছে ওইটা করেন।
কি ভিডিও দেখছেন নিউট্রিয়েন্ট খাবার, যেটা তোমার অ্যান্টিজেন ডেভেলপমেন্ট তোমার এই যে অ্যান্টিবডি বুস্ট আপের জন্য যে সকল খাবার দরকার, অর্থাৎ অ্যান্টিবডি বুস্ট আপ বলে ভুল হবে, ইমিউন সিস্টেম ডেভেলপের জন্য, অর্থাৎ টি সেল এর ডেভেলপমেন্টের জন্য, তাই না? টি সেল মূলত তো তোমার ইমিউনো ডিফেন্স মেকানিজমের সাহায্যকারী, তাই না? তো এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা যতটুকু শিখলাম হোস্ট ভাইরাস ইন্টারাকশনের ক্ষেত্রে দুটো প্রধান ফ্যাক্টর, একটা হলো ইনহেরিটেন্ট ব্যারিয়ার্স আর একটা হলো ইনডিউসড ব্যারিয়ার। ইনহেরেন্ট ব্যারিয়ার যেটা হলো তোমার তুমি জন্মগতভাবে পেয়ে আসছো, এটা তো অবশ্যই ফার্স্ট তোমার জীবনের জন্য ভালো, যেটা তুমি সেকেন্ড ডিফেন্স মেকানিজমে টি সেলকে হেল্প করতেছো, তাই না? এটা তো অবশ্যই ভালো, যেটা তুমি বডিতে নিয়ে আসতেছো সবসময়। একটা জিনিস আমি এটার সাথে ওটা তুলনা করলাম, কারণ হলো তোমার এটা জন্মগত, আবার টি সেল তোমার ডেভেলপটা এটাও জন্মগত, তাই না? আবার কিন্তু এখানে টি সেল ডেভেলপের জন্য তোমার কিন্তু কিছু খাদ্যাভ্যাসও ইম্পর্টেন্ট, জন্মগতভাবে নিয়ে আসলেও শুধু হবে না, তোমাকে ওটা মেনটেনও করতে হবে। তাহলে এখানে মূল দুটা ব্যারিয়ার কাজ করে, একটা হলো ইনহেরেন্ট ব্যারিয়ার আর একটা হলো ইনডিউসড ব্যারিয়ার। ইনহেরেন্ট ব্যারিয়ারটা যেটা বাইবর্ন আসে, আর ইনডিউসড ব্যারিয়ারটা যেটা এক্সটার্নালি কিছু ফ্যাক্টরের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়, ইনডিউস হয়, তাই তো? ইনফ্লুয়েন্সেস হয়, যেমন ফিভারের মাধ্যমে হতে পারে, লো পিএইচ এর মাধ্যমে হতে পারে। ওকে, হিউমারাল কম্পোনেন্টস ইনভলভ ইন রেজিস্ট্যান্ট টু ভাইরাল ইনফেকশনস। এটা ইন্টারফেরন, তোমরা পড়ে আসছো, ইন্টারফেরন নিয়ে আমি অত বিশদ জানতে যাচ্ছি না, একই জিনিস এখানে। তারপরে বলছে নাম্বার অফ হিউমারাল কম্পোনেন্টস অফ দ্য নন স্পেসিফিক ইমিউনো সিস্টেম ফাংশন ইজ রেজিস্ট্যান্ট টু ভাইরাল ইনফেকশন, সাম অফ দিস আর কনস্টিটিউটিভলি প্রেজেন্ট হোয়াইল আদার্স আর ইনডিউসড বাই ইনফেকশনস। ওকে, যেটা বলতেছে যে তোমার ইমিউনো সিস্টেম দুইটা, একটা হলো যে সেকেন্ড ডিফেন্স মেকানিজম আর একটা হলো যে ফার্স্ট ডিফেন্স মেকানিজম। যেটা ফার্স্ট ডিফেন্স মেকানিজম যেটা তোমার ইনফেকশনের ফলে ইন্টারফেরন নিশ্চিত হওয়ার ফলে সেটা কাজ করে, আর সেকেন্ড ডিফেন্স মেকানিজম এটা তো আমাদের বডির মেটাবলিজমে এমনিতেও থাকে, তারপরে যখন কোনো ফরেন পার্টিকেল আসে তখন ফার্স্ট ডিফেন্স মেকানিজম ফেল হয়ে গেলে সেকেন্ড ডিফেন্স মেকানিজমে এই যে টি সেল সিস্টেমটা হেল্প করে। এইগুলোই কথাগুলো বলা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলা আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, আর এই আবিষ্কার ইন্টারফেরন আবিষ্কার এগুলো বলা আছে। দেখো, ইন্টারফেরন ইজ ওয়ান অফ দ্য first lines of defense against virus because it is induced early after virus infection before any of the other defense mechanism appear. আচ্ছা, তারপরে হলো the time after which interferon begins to mate will vary depending on the dose of the virus. Okay, তাহলে ডোজ অফ দ্য ভাইরাসেস মানে এখানে যে ইন্টারফেরনটা আসলে নির্ভর করে যে কোন ধরনের ভাইরাস তোমার বডিতে ইনফেক্ট করতেছে, কোন সেলে ইনফেক্ট করতেছে, সেই সেল থেকে স্পেসিফিক টাইপস অফ ইন্টারফেরন নিশ্চিত হয়, যেটা তোমাদের বলা হয়েছে যে ইন্টারফেরন আলফা বিটা গামা কোন সেল থেকে নিশ্চিত হয়, এগুলো তোমরা জানো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে কিছু জিনিস বলা আছে যেটা আমি একটু রিপিট করি। দেয়ার আর 3 টাইপস অফ ইন্টারফেরন আলফা বেটা গামা, and interferon alpha and beta also referred to as type 1 interferon and interferon gamma type 2. There are approximately 20 subtypes of interferon alpha, but not only one beta and gamma. Acha 20 subtypes of interferon alpha, but only one interferon beta and gamma. আচ্ছা, তোমার ইন্টারফেরন আলফার 20টা সাবটাইপ আছে, বুঝছো? আর ইন্টারফেরন গামা এবং বিটার কোনো সাবটাইপ নাই আমরা যেটা দেখলাম। তাহলে ইন্টারফেরন আলফার সাবটাইপ 20, কিন্তু ইন্টারফেরন বাট অনলি ওয়ান ইন্টারফেরন বেটা এন্ড গামা। ওকে, ইন্টারফেরন বেটা এবং গামার কোনো সাবটাইপ নাই, এটা ইন্টারফেরন আলফার 20 সাবটাইপস আছে। যাই হোক, আমাদের এত এগুলো আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট জিনিস না। আচ্ছা, ইন্ডিউসার অফ ইন্টারফেরন। আচ্ছা, ইন্ডিউসার অফ ইন্টারফেরন যেটা বললাম আমি, তোমরা জানো যে তোমার ইন্টারফেরন সরি টিএনএফ নিক্রোসিস ফ্যাক্টর, টি সেল নিক্রোসিস ফ্যাক্টর, হ্যাঁ, টিএনএফ আলফা যেটাকে বলা হয়, এই যে টিএনএফ আলফা এবং ইন্টারলিউকিন 1, যেগুলো কি হয় ইন্টারফেরন ইন্ডিউসেসের ফলে এই ধরনের প্রোটিনগুলো সিক্রেশন হয়, যে কিনা আমাদের বিভিন্ন
সেল সাইকেলকে অ্যাক্টিভেট করে। ওকে, আর আচ্ছা আমি এটা একটু জিস্টটা একটু বলে দেই যে তোমরা জানো যে ইন্টারফেরন গামাটা টি সেল থেকে টি সেল ইনফেকশনের ফলে মাইটোজেন অথবা অন্য কোনো ধরনের অ্যাক্টিভেটর, মাইটোজেনই বলি আমরা, মাইটোজেন বা অন্য কোনো অ্যান্টিজেন, মাইটোজেন এবং অ্যান্টিজেন, মাইটোজেনই বলো, মাইটোজেন হলো ওয়ান কাইন্ড অফ তোমার অ্যাক্টিভেটর, যে কিনা টি সেলকে যখন তোমার ভাইরাস আক্রমণ করে সেখান থেকে ইন্টারফেরন গামা সিক্রিশন হয়। এই গামা সিক্রিশন, ইন্টারফেরন গামা সিক্রিশন এর ফলে কি হয়, তোমার এই যে টি সেল, হ্যাঁ, টি সেল আরো বেশি সেকেন্ড ডিফেন্স মেকানিজমে আরো বেশি অ্যাক্টিভেট হয়। কিসের মাধ্যমে? মাইটোজেন, যে কিনা একটা অ্যাক্টিভেটর, সে ক্যালসিয়াম সিগন্যালিং পাথওয়েকে অ্যাক্টিভ করে টি সেলকে আরো বেশি অ্যাকুমুলেট করে, আরো বেশি অ্যাক্টিভেট করে। ফলে কি হয়, সেকেন্ড লাইন ডিফেন্স মেকানিজমটা আরো বেশি শক্তিশালী হয়। এই জন্যই তোমার ইন্টারফেরন গামাটা বেশি পরিমাণে ভালো এবং অনেকগুলো ভাইরাসের, অনেকগুলো তোমার ডিজিজের ট্রিটমেন্টের জন্য, ভাইরাস ইনডিউসড ডিজিজের ট্রিটমেন্টের জন্য ইন্টারফেরন ইউজ করা হয়। এবং শুধু তাই না, অনেক ক্যান্সার ট্রিটমেন্টের জন্য ইন্টারফেরন ড্রাগ ইউজ করা হয়। ফর এক্সাম্পল এইচবিভি ডিএনএ, যে মানে ভি ভাইরাস যাদের আছে তাদের ক্ষেত্রে ইন্টারফেরন ইউজ করা হয়। তারপরে সি ভাইরাসের ক্ষেত্রে ইন্টারফেরন ইউজ করা হয়। হ্যাঁ, তারপরে হলো তোমার অনেক ক্যান্সারের ক্ষেত্রে, মানে প্যানক্রিয়াটিক ক্যান্সার বা স্টমাক ক্যান্সারের ক্ষেত্রেও মনে করো যাদের বি ভাইরাস রিলেটেড দীর্ঘদিন থেকে তারা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, তাদের কিন্তু শেষের দিকে প্যানক্রিয়াটিস মানে হয় আর কি, লিভার সিরোসিস হয়। তো সেইগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্টারফেরন ইউজ করা হয়। ওকে, তো আমি এই দিকে আর না যাই, ইন্টারফেরনে তেমন কিছু নাই। এখানে দু একটা কথা বলা আছে যে প্রোটিন গুলো, 2-3টা প্রোটিন এখানে যে ইন্টারফেরন 20টা জিনকে অ্যাক্টিভেট করতেছে, এই জিন অ্যাক্টিভেশনের মাধ্যমেই ইন্টারফেরন মূলত তার ফাংশনাল অ্যাক্টিভিটি শো করে। প্রথমের দিকে এই যে 3টা এনজাইম আছে, তো 3টা এনজাইম অলিগোনিউক্লিয়েট এ কি করে, আরএনএস কে অ্যাক্টিভেট করে। হ্যাঁ, অ্যাক্টিভেট করে সে কি করে, এমআরএনএ ব্রেকডাউন করে, কার এমআরএনএ ব্রেকডাউন করে, ভাইরাসের এমআরএনএ ব্রেকডাউন করে। তারপরে আবার শেষের দিকে কি সে কাইনেজ যে এনজাইম, সে আবার প্রোটিন চিন্তাতে বাধাগ্রস্ত করে। এই জিনিসগুলো এখানে বর্ণনা করা আছে, ইন্টারফেরনের ফাংশন গুলো। আমি এটা নিয়ে আর কথা বলবো না। এখন বলো আজকের থেকে কি শিখলা এই যে হোস্ট ভাইরাস ইন্টারঅ্যাকশনে? আমি স্লাইডটা এখন শেয়ার বন্ধ করলাম। খুব সিম্পল হোস্ট ভাইরাস ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে, যে আমি আবার একটু রিভিউ দেই। হোস্ট ভাইরাস ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে দুইটা মেন ব্যারিয়ার আছে, একটা হলো তোমার ইনহেরিয়েন্ট ব্যারিয়ার্স, আর একটা হলো ইনডিউসড ব্যারিয়ার। তো এই ব্যারিয়ার গুলো কি? এগুলো মূলত ইনহেরেন্ট ব্যারিয়ার গুলো, তো যেটা বাই বর্ন বা হেরিডিটি ক্যারি করে এখানে জন্মগতভাবেই। যেমন কিছু মানুষ আছে যাদের, মানুষ অ্যানিমেলের মনে করো যে CD4 টি সেল রিসেপ্টর আছে, যে যেখানে কিনা এইচআইভি ভাইরাসটা আক্রমণ করতে পারে, কিন্তু প্লান্টের এই CD4 রিসেপ্টর নাই, প্লান্টের সেল ওয়াল আছে, যেখানে সেল ওয়াল আছে, ফলে কি হয় এখানে আর CD4 রিসেপ্টর না থাকলে নাই, তাহলে কি হবে, সে প্লান্টকে আক্রমণ করতে পারছে না। তো এই রকম এই এক্সাম্পল দু একটা জিনিস দিয়ে তুমি এইগুলো বর্ণনা করবা। লো পিএইচ, হ্যাঁ, লো পিএইচটা হতে পারে ইনহেরেন্ট হতে পারে, আবার লো পিএইচটা ইনডিউসড হতে পারে। ইনডিউসড কিভাবে হয়, যেটা আমি বললাম যে তুমি এক্সারসাইজের ফলে হঠাৎ করে দেখা যায় প্রচুর তোমার ব্রেকডাউন হয়ে গেল, তোমার খাবার টাবার তুমি অনেক খাইলা, যেটা হজম হয়ে গেল, ফলে কি হয়, এনার্জি লস হচ্ছে, তখন পিএইচটা কমে যায় অনেক সময়। সেই সময় কি হয়, হ্যাঁ বলো প্লিজ। সরি স্যার ইন্টারাপ্ট করার জন্য। স্যার আমরা যখন এক্সারসাইজ করে তখন আমাদের বডিতে মাসেল যখন এনার্জি ব্রেকডাউন করে তখন তো স্যার একটা অ্যাসিড উৎপন্ন হয়, আমার নামটা মনে আসতেছে না, এই কারণে কি স্যার এটা পিএইচটা লো হতে পারে বডির? হতে পারে, এটা তো অবশ্যই কারণ। কারণ হলো কি, শোনো, যখন খাবার ব্রেকডাউন হয় তখন তো প্রচুর অ্যাসিড, অনেকগুলো যে অ্যাসিড গুলো এজ এ এনজাইম হিসেবে কাজ করে, তাই না, ওইগুলোকে ভাঙার জন্য। তো এই অ্যাসিড গুলো কি হয়, যেমন আমি তোমাকে বলি যে আমাদের এই যে লালাতে যে প্রচুর পরিমাণে অ্যাসিড আছে, এই লালা রস, এগুলো কিন্তু অ্যাসিডিক। জি স্যার। হ্যাঁ, তো এই জিনিসগুলো প্রচুর লালাতে প্রচুর এই সেল থাকে, যেগুলো কি আমাদের কি হয়, আমাদের অ্যাবজর্পশনে কাজে লাগে বডিতে। হ্যাঁ, তোমরা যদি পড়ে থাকো, হ্যাঁ না, তোমরা যদি হিউম্যান ফিজিওলজি পড়ে থাকো, তাহলে সেখানে দেখা যাচ্ছে পড়ানো হয়েছে তোমার ওই যে তোমার যে ডাইজেস্টিভ সিস্টেমের লিপিডস, তারপরে হলো কার্বোহাইড্রেট কিভাবে ডাইজেস্ট হয়। হ্যাঁ, সেখানে বাইল প্রোডাক্ট গুলো যেগুলো থাকে,
তো এই এগুলোর ক্ষেত্রে তোমার হ্যাঁ অবশ্যই মেটাবলিজ হলে তো অবশ্যই অ্যাসিড হওয়ার ফলে ওখানে ব্রেকডাউন হয় খাবারগুলো, ব্রেকডাউন হয়ে দেন তারপরে ওখান থেকে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি তুমি কি করছো, তুমি অপচয় করছো, এক্সক্রিশন মানে সেই শক্তিগুলো তোমার ওয়াস্ট হচ্ছে, তাই না? জি স্যার। ক্ষয় হচ্ছে আর কি, ওটা বললে ভালো হবে, সেই শক্তি তোমার রিডিউস হচ্ছে। আচ্ছা তাহলে আমরা এটুকু বুঝলাম যে হোস্ট ভাইরাস ইন্টারাকশনের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টর গুলো আসলে অ্যানিমেলের ক্ষেত্রে যেটা হয় সেটা প্ল্যান্টের ক্ষেত্রে সেটা নাও হতে পারে, ওই ভাইরাসের জন্য সুটেবল হয় না, তো সেটা জন্মগত হতে পারে। আচ্ছা তোমরা কেউ বলতে পারবো বলো তো, এন্ডোসাইটোসিস প্রসেস প্লান্টে হয় নাকি অ্যানিমেলে হয়? এই যে ভাইরাস ইনডিউসড ভাইরাস ইনফেকশনের ফলে যে ভাইরাস তার লাইফ সাইকেলটা চালায় এন্ডোসাইটোসিস প্রসেসের মাধ্যমে, অর্থাৎ তোমার এমআরএনএ এবং প্রোটিন তৈরি করে, এটা কি এই প্রসেসটা কি মানে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস প্রসেসটা কি তোমার অ্যানিমেলে করে ভাইরাস, নাকি তোমার তার বেঁচে থাকার জন্য অ্যানিমেলে করে নাকি প্ল্যান্টে করে, কে বলতে পারবা? স্যার অ্যানিমেলে করে। অ্যানিমেলে করে, প্ল্যান্টে কেন করে না? স্যার সেল ওয়াল থাকে প্লান্টে, তাই ভেরি গুড, ভাইরাস। আই এম ইমপ্রেসড। ওকে গুড, তোমাদের মনে আছে। আচ্ছা জিল্লুন আল রহমান, কে এটা? জিল্লুন আর রহমান, এটা কে? তুমি কি, আমি তোমাকে দেখছি এর আগে? এ বিআইডি গেস্ট, কে এটা? একটু ক্যামেরাটা অন করো তো, আমাদের স্টুডেন্ট জিল্লুন আল রহমান, কে এটা? সুরাইয়া কে ছিল, এখানে চলে গেল। জিল্লুন কে তোমরা চিনো? জিল্লুন এ রহমান না স্যার। না স্যার। কে এটা? এই শুনতে পাচ্ছ আমাকে? জে আর নাম দেয়া আছে, কে এটা? একটু জিজ্ঞাসা করতো এটা কে? স্যার এর আগে তো কখনো দেখিনি। আমি আজকে দেখলাম। কে এটা? স্যার এটা আবিদ স্যার। ও আচ্ছা আইসি, হচ্ছে মেসেজ দিছে মেসেঞ্জারে। জি স্যার। তো সে শুনতে পাচ্ছে না আমাকে? আমাকে সে শুনতে পায় কিন্তু সে কথা বলতে পারে না, আমি বুঝি না তার কি সমস্যা প্রথম থেকেই। ওকে আচ্ছা, ওকে ওকে ওকে, তাকে কোশ্চেন জিজ্ঞাসা করলে কিছু পাওয়া যাবে না। আচ্ছা সাবরিনা আলম, সাবরিনা আলম, হোস্ট ভাইরাস ইন্টারাকশনটা চ্যাপ্টারটা খুব ছোট। হুম, সাবরিনা আলম, ছোট ব্যারিয়ার থাকে, রাইট, হ্যাঁ দুটা ব্যারিয়ার থাকে। তুমি ভেরিয়েন্ট বললে আলাদা জিনিস, এগুলো তো ভাইরাসের ক্ষেত্রে ভেরিয়েন্ট। হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ হুম হচ্ছে বলো। হচ্ছে এখানে স্যার যেটা মানে জন্মগত থেকে যেটা আমরা পাওয়া যায়। আর এখানে হ্যাঁ হ্যালো শুনতে স্যার। পাচ্ছি, বলো। শুনতে পাচ্ছি, বলো।
হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার আমার মাইক্রোফোনের সমস্যা ছিল স্যার, খুলে আবার লাগানোর পরে স্যার ঠিক হয়েছে স্যার। একটু মাঝে মধ্যে দেখা যায় মানে লুজ কানেকশন থাকলে মাইক্রোফোন অফ আচ্ছা হয়ে যায়। ঠিক আছে, আমি তোমাকে পরে কোশ্চেন করতেছি। আমি ওই যে এই সাবরিনা আলমকে জিজ্ঞাসা করছি। সাবরিনা আলম বলো প্লিজ। আচ্ছা স্যার। ওকে, সাবরিনা আলম আসছে না চলে গেছে আবার? আচ্ছা, আবিদ তুমি বলো যে আজকে এখান থেকে কি শিখতে পারলা ভাইরাস ইন্টারাকশন থেকে, বলো। আচ্ছা তার সমস্যা। আচ্ছা, নাইমা ইসলাম। নাইমা ইসলাম, আমি জি তোমার স্যার। একটা জিনিস জানো কিনা জানি না, আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হলো এই যে কোভিড-19 ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় তোমাদের জেনে রাখা দরকার সবারই। সেটা হয় যে আজকে মনে করো তুমি কোভিড টেস্ট করালা, আজকে তোমার কোভিড পজিটিভ আসলো, তাই না? জি স্যার। এখন তুমি 14 দিন পরে করালা অথবা 10 দিন পরে করালা, 14 দিন পরে ধরো 2 সপ্তাহ পরে করালা, তারপরে তোমার পজিটিভ আসলো। দিনের মাথায় দেখো, 14 দিনের মাথায় অ্যান্টিবডিটা তোমার অ্যান্টিজেনের চাইতে বেশি পরিমাণে চলে গেছে, রাইট? জি স্যার। পোস্ট ইনফেকশন, ডেজ পোস্ট ইনফেকশন, 14 দিনের মাথায় তোমার ভাইরাসটা এখানে কিন্তু নাই।
অর্থাৎ 10 দিনের মাথায় বা 9 দিনের মাথায় ভাইরাসটা কিন্তু নিচের দিকে চলে যাবে, একেবারে ডেড সেল হয়ে যাবে। ওকে, জি স্যার। কিন্তু এই যে হলুদটা দেখো আস্তে আস্তে ইনক্রিজ হয়ে গেছে। ইনক্রিজ হয়েছে। তাহলে ক্লিয়ার, তোমরা এটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে কেন, কারণটা হলো যে আমাদের ইফেক্টর টি সেল এবং অ্যান্টিবডিটা ইউজুয়ালি ইনফেকশন হওয়ার 4 দিন বা 5 দিনের পরে, পজিটিভ হওয়ার 5 দিন 6 দিন পর থেকেই বাড়তে থাকে এবং এটা সর্বোচ্চ পিকে চলে যায় হলো 14 দিনের মাথায়, যেটাতে এই তোমার ফরেন পার্টিকেলটা একেবারে থাকেই না, ভাইরাস পার্টিকেলটা থাকে না, তার ট্রান্সক্রিপশন করার ক্ষমতা একেবারে শেষ। ওকে, জি স্যার। এখন তুমি নিউলি এফেক্টেড হলা, মনে করো 2-3 দিনের মাথায়, এখন তুমি কারোর সংস্পর্শে আসলা, তখনই কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। অর্থাৎ 7 দিনের আগে তুমি চলে আসলা, এই 7 দিনের আগে বা 10 দিনের আগে, তখন কিন্তু ভাইরাস, এই মনে করো 4-5 দিন আগে কিন্তু তোমার সর্বোচ্চ পিক ছিল ভাইরাসের, তখন কোনো অ্যান্টিবডি ছিল না, অর্থাৎ সেই ভাইরাসটা খুবই স্ট্রং ভাইরাস। ক্লিয়ার? তখনও রেপ্লিকেশন করতেছে, একবারে ফুল ফেজে আছে, দেখছো? 7 দিন পর্যন্ত, এই 6 দিন পর্যন্ত, এই দেখো 6 দিনে ফুল ফেজে আছে। তাহলে এটা তোমাদের কাজে লাগবে জীবনের। ওকে, অনেক সময় কি হয়, তোমাদের ডিউটিতে দেখা যাচ্ছে কোভিড ল্যাবে 4-5 জন ডিউটি করতেছো, একসাথে 2-3 জনের করোনা আক্রমণ হয়ে গেল, একজনের 10 দিন আগে হয়েছে আর একজনের হলো 10 দিন পরে হলো। এখন ওর 13 দিন 14 দিনের মাথায় কিন্তু সে এসে ল্যাবে কাজ করতে পারবে, যদিও পজিটিভ ওর, এই কারণে করতে পারবে। ওকে, কারণ তোর ল্যাব তো চালাইতে হবে নাকি, বুঝছো? এই জিনিসগুলো সাইন্টিফিক্যালি তোমাদের ইয়া করতে হবে। আরো কিছু জিনিস আছে ওখানে, মেকানিজম, যেটা আমি তোমাদের বলি, তোমরা একটু দেখে নিও নিজে নিজে। 2 নম্বর, আচ্ছা এখানে 1 নম্বর যে পিকচারটা, আমার অনেক রাত হয়ে গেছে তো, এগুলো তোমরা নিজেও করতে পারো। ওই যে যেটা বললাম যে ভ্যাকসিন গুলো কিভাবে করে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হিট ইনডিউসড, তুমি দেখছো এগুলো হিট ইনডিউসড করে ওভারনাইট রাখলা, হ্যাঁ, তারপরে ডিসকভারি, এই যে তোমার ইন্টারফেরন কিভাবে আবিষ্কার হয়েছে তোমরা তো শুনছো, যে চিকেনের উপরে একটা সাবস্টেন্স পাইছে এখান থেকে। তো এই যে ইন্টারফেরন গুলো দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, বুঝছো? ট্রিটমেন্ট করে দেখতেছে যে এই ভাইরাস গুলো আসলে ইনঅ্যাক্টিভ করতেছে কিনা, এটা একটা জিনিস। তারপর আরো কয়েকটা পিকচার দেওয়া আছে এখানে, দেখো এই পিকচার গুলো তোমরা ইয়া করে নিও, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি এতে, হীরার ইয়াতে। 3 নম্বর দেখো কিভাবে তোমার ভাইরাস ইন্টারফেরন কিভাবে ভাইরাসকে কিল করে। তারপরে হলো আসলে ইন্টারফেরনটা কি হয় জানো? ইন্টারফেরন হলো আমাদের ম্যাক্রোফেজ আছে না, ম্যাক্রোফেজ থেকেও কিন্তু প্রচুর ইন্টারফেরন নিশ্চিত হয়, হ্যাঁ, এই জায়গাগুলো থেকে। তারপরে MHC1 ক্লাস মলিকিউল, MHC2, CD4 টি সেল থেকে, CD8 2 সেল থেকে 2 মলিকিউল, হ্যাঁ, 1 হলো CD4 8 প্লাস টি সেল আছে, আর 2 মলিকিউল হলো CD4 টি সেল আছে। তো এই জিনিসগুলো যখন নিশ্চিত হচ্ছে, তো মূলত সেল আছে, অর্থাৎ সাইটোটক্সিক টি সেল যেটা CD8 টি সেল, এটা তো তোমার কিছুটা ডিরেক্ট আর কি, ডিরেক্ট তোমার যে কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে ফাইট করে। NK সেল ডিরেক্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে ফাইট করে, গামা ডেল্টা টি সেল অ্যান্টিজেনের বিরুদ্ধে ফাইট করে। তো এইগুলো যখন পরিমাণ বেড়ে যায় ইন্টারফেরনের ইন্ডাকশনের ফলে, অর্থাৎ ইন্টারফেরন বডিতে যখন ইনডিউসড হয়, ওকে, তখন কি হয়, যে আবার বললাম যে এনজাইম, 3টা এনজাইম আছে, যে এনজাইমগুলো কি করে, ভাইরাসের mRNA কে ডিগ্রেড করে ফেলে, প্রোটিন সিনথেসিস, কাইনেজ প্রোটিন সিনথেসিসে বাধাগ্রস্ত করে। তো এই যে টোটাল ফাংশনটা ইন্টারফেরন, একদিকে বলা হচ্ছে ইন্টারফেরন হলো কি, তোমার প্যাথোজেনের কে বাধা দেওয়ার একটা ডান হাত, আর বাম হাতটা কি, যেটা তোমার বডিতে অলরেডি আসছে, যেটা টি সেল ইমিউনিটি সিস্টেম, তাই না? অর্থাৎ এই দুটা হাত কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা ভাইরাসের বিরুদ্ধে লড়বে, তাই না? আচ্ছা, আমি এবার একটা সিম্পল কোশ্চেন করে আমি এখন শেষ করব, সেটা হলো রাবিয়া খাতুন, হ্যালো হ্যালো, সুরাইয়া ইয়াসমিন, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুরাইয়া, তুমি বলো তো, খুব সিম্পল কোশ্চেন, ঠিক আছে, যে
এই যে ইন্টারফেরন নিশ্চিত হচ্ছে, এটা ভাইরাস আক্রমণ না করলেও কি হোস্টেল থেকে হবে? মানে আমি না, হবে না। গুড। কোন ধরনের ভাইরাসের আক্রমণ ফলে বেশি পরিমাণে ইন্টারফেরন নিশ্চিত হয়? সেটা ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? আরএনএ স্যার। আরএনএ ভাইরাস। গুড। এগুলো পরীক্ষায় আসে। আরিয়ান মুর্শেদ, তোমাকে দিয়ে শেষ করি। আরিয়ান মুর্শেদ, আরিয়ান মুর্শেদ, হ্যালো আরিয়ান মুর্শেদ। ডিএম নাইম। জি স্যার। হ্যাঁ, তুমি বলো আজকের চ্যাপ্টারটা থেকে তুমি কি শিখলা? হোস্ট ভাইরাস ইন্টারঅ্যাকশন থেকে এটা বলে শেষ করব, খুব শর্ট করে বলবা। সেটা হচ্ছে যে স্যার ভাইরাস আমাদের কেন প্লেন ভাইরাস গুলা এনিমেল ভাইরাসে অ্যাটাক করতে পারে না, আর কেন এনিমেল ভাইরাস গুলো প্লেন ভাইরাসে অ্যাটাক করতে পারে না, কি কি ব্যারিয়ার আছে সে সম্পর্কে। আর ব্যারিয়ার হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে ইনহেরিটেড ব্যারিয়ার যেটা আমরা জন্মগতভাবে বা বংশগতভাবে পেয়ে থাকি, আর আরেকটা হচ্ছে ইনডিউস ব্যারিয়ার যেটা আমাদের বডিতে এক্সট্রাক্টলি উৎপন্ন হচ্ছে, যেমন ইন্টারফেরন বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন অফ ডিফেন্স এটা কিন্তু এক্সটার্নাল না, ফার্স্ট লাইন ডিফেন্স এটা হলো ইন্টারফেরন। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ এক্সটার্নালি হতে পারে, জ্বর টর যেটা এক্সটার্নালি তো হয়, ফরেন প্যাথোজেন যখন তোমাকে আক্রমণ করবে, জ্বর হতে পারে না? জি স্যার। ফিভার যেটা, হ্যাঁ জ্বর, লো পিএইচ হতে পারে, এগুলো। হ্যাঁ, তবে তুমি সেকেন্ড লাইন ডিফেন্স কিন্তু ইন্টারফেরন না, ফার্স্ট লাইন ডিফেন্স। আর সেকেন্ড লাইন ডিফেন্স ওটা কিন্তু ইনহেরেন্ট, ওটা তোমার বডি ওটার কিন্তু থাকেই। হ্যাঁ, কিন্তু জাস্ট অনেক সময় কমে যায়, কিন্তু তোমার যে টি সেলের পরিমাণ কিন্তু এটা খাদ্যাভ্যাস বা অন্যান্য ইয়ার উপর ফ্যাক্টরের উপর নির্ভর করে, কিন্তু এটাও তুমি টি সেল এগুলো বংশগত ভাবেই কিন্তু তুমি পেয়ে থাকো, বুঝছো? জি স্যার। হ্যাঁ, এখন ওই যে বয়সের সাথে সাথে এগুলো কমে যায়, কিন্তু আবার খাদ্যাভ্যাসের ফলে অনেকদিন ধরে রাখা যায়। লাইফস্টাইল আবার, জি স্যার। হ্যাঁ, এইগুলো ধরে রাখা যায়, ঠিক আছে। তো এইটা যে তোমার কেন এইচআইভি, যদি আমি কোশ্চেন করি এইচআইভি কেন, হ্যাঁ কথার কথা, এইচআইভি কেন প্ল্যান্টকে আক্রমণ করতে পারে না? এখানে CD4 রিসেপ্টরটা নাই, কারণ হলো সুইটেবল হোস্ট রিসেপ্টর নাই, তাই না? জি স্যার। তাহলে আর যদি আমি কোশ্চেন করি যে তোমার রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস প্রসেসে প্ল্যান্ট ভাইরাস গুলো কাজ করে না, সরি কেন তোমার প্ল্যান্ট ভাইরাস হয়তো বা। ওকে ওকে, গুড নাইট, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি নোটটা পাঠিয়ে দিচ্ছি ইয়াতে, এই হীরার মেলে এবং ইয়ার মেলে, ওর নাম কি, ওই জহুরুল মেলে। ওকে ওকে স্যার।